স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ভাকুরতার আরেক নাম গয়নাগ্রাম। দুল, চুরি, হার, সীতা, পায়েল, নুপুর, ব্রেসলেট কি তৈরি হয় না এই গ্রামে? প্রায় 10,000 মানুষের একমাত্র পেশা গয়না তৈরি। সংবাদে এড়িয়ে থাকছে প্রতিবেদন, এবারে বিস্তারিত। রিমান্ড শুরু হয়েছে গোল্ডেন মনিরের। পুলিশ বলছে সম্পদের পাহাড় গড়ার পেছনে মদতদাতা কারা, তাদেরও খুঁজে বের করা হবে। এসবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সে উৎসও খুঁজছে তারা। আর মনিরের 25 ব্যাংক অ্যাকাউন্টে 518 কোটি 20 লাখ টাকা লেনদেন ও 412 কোটি টাকার জমার সন্ধান পেয়েছে র্যাব। প্রভাব খাটিয়ে বড় অঙ্কের যে লোন নিয়েছেন সেই তথ্য এখন র্যাবের হাতে। মৌ খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত। কোনো আলাদিনের চেরাগে নয়, রাজনৈতিক প্রভাব আর চোরা কারবারিতে গড়েছেন সম্পদের পাহাড়। রাজুকের নথি চুরি করে নিয়েছেন 2 শতাধিক ফ্ল্যাট। 2000 সালেও কাজ করতেন রাজধানীর গাউসিয়ায় এক কাপড়ের দোকানে। সেখান থেকে যোগ দেন মৌচাক মার্কেটের আরেক প্রকারিজের দোকানে। এরপর এয়ারপোর্ট কেন্দ্রিক লাগেজ পার্টির সঙ্গে পরিচয়ের মাধ্যমে যুক্ত হন অবৈধ লাগেজ মালামাল আনার ব্যবসায়। জড়িয়ে যান স্বর্ণ চোরাচালানে, আর এ থেকে নাম বনে যান গোল্ডেন মনির। শনিবার গ্রেফতারের পর রোববার সকালে তাকে থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে 3টি মামলা করা হয়। পৃথক এই 3 মামলায় এখন চলছে জিজ্ঞাসাবাদ। আমরা সামনে আরো বেশ কয়েকদিন তাকে রিমান্ডে রাখবো এবং এই পয়েন্টে অবশ্যই আসবে। সম্পদের পাহাড় গড়ার পেছনে কাদের পৃষ্ঠপোষকতা ছিল তাদেরও খুঁজে বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। তার পৃষ্ঠপোষক কারা কারা মূলত একটি সিন্ডিকেট তৈরির মাধ্যমে তাকে এত সুযোগ সুবিধা দিল, বা হঠাৎ করে সে এই এলাকায় বা পুরো ঢাকা শহর জুড়ে এত শত শত প্লটের যদি মালিকানা তার হয়েই থাকে, তদন্ত সাপেক্ষে বলা যাবে। এবং তার রাজনৈতিক সহযোগী কারা বা তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে সে কাউকে এইভাবে অর্থ পাঠাতো কিনা, এই প্রতিটা বিষয়ে আমরা অবশ্যই আমাদের তদন্তে আমরা নিয়ে আসব। গোল্ডেন মনিরের ব্যাংক লোনও কম নয়। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পেতেও খাটিয়েছেন প্রভাব প্রতিপত্তি, ফাঁকি দিয়েছেন করও। মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের 25টি ব্যাংক অ্যাকাউন্ট এর আমরা বিস্তারিত জানতে পেরেছি। এই সকল বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন বলে আমরা প্রত্যাশা করি। ব্যাংক লোন এবং সব মিলিয়ে আমরা দেখেছি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক হাজার 1050 কোটি টাকার উপর। দুদক বলছে অভিযোগ করা হলে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করবে তারা। তালিকা পাওয়া যায়, ন্যূনতম কমিশন ইতিপূর্বে তালিকা চেয়েছে বিভিন্ন দপ্তরে, তালিকা পাওয়া গেলে সেই তালিকা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মামলায় 18 দিন রিমান্ড দিলেও 2 মামলায় 7 দিন করে হওয়ায় 11 দিন জিজ্ঞাসাবাদ করা হবে গোল্ডেন মনিরকে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসের 100 কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রামের বাড়ি আর রাজধানীর বিভিন্ন স্থানে এসব সম্পদ গড়েন তিনি। আর ক্যাসিনো কাণ্ডে জড়িত বহিষ্কৃত যুবলীগের আরেক নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার 3 দেশে 8 কোটি 74 লাখ টাকা পাচার সহ মোট 51 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ক্যাসিনো কাণ্ড নিয়ে করা বাকি মামলাগুলোর চার্জশিটেরও কাজ চলছে বলে জানিয়েছেন দুদক সচিব আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। 2019 সাল আলোচনায় আসে ক্রিয়াঙ্গনের আড়ালে চলা আধুনিক জুয়ার বোর্ড ক্যাসিনো ব্যবসা। র্যাবের অভিযানে নাম আসে যুবলীগের প্রথম সারিতে থাকা নেতাকর্মীদের নাম। এদের মধ্যে বহিষ্কৃত যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিস ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে বেরিয়ে আসে বহিষ্কৃত 2 নেতার ক্যাসিনো ব্যবসা ঘিরে অঢেল সম্পদের তথ্য। ক্যাসিনো অভিযান শুরু হলেই দেশ ছেড়ে পালান কাজী আনিস। সোমবার দুদক জানায় রাজধানীর ওয়ারিতে ফ্ল্যাট, গুলশানে দোকান, এলিফ্যান্ট রোডে 3টি দোকান, কেরানীগঞ্জে 40 কাঠা জমি, গোপালগঞ্জের বাড়িতে 30 কোটি টাকার জমি আর ধানমন্ডিতে রয়েছে 4000 বর্গফুটের ফ্ল্যাট সহ স্ত্রীর নামে অঢেল সম্পদ।
100 কোটি টাকার এসব অবৈধ সম্পত্তি জব্দ করেছে এই সংস্থা। কি জানি ঘটনা হয়েছিল না অনেক আগে, ওর পর থেকে অনেক কেউ থাকে না। বহিষ্কৃত যুবলীগের আরেক নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ 3 দেশে 8 কোটি 74 লাখ টাকা পাচার ও 42 কোটি টাকার সম্পত্তি সহ মোট 51 কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুদক আইন 2004-এর 27 ধারায় এবং মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমোদন। দুদক সচিব জানান, আলোচিত ক্যাসিনো কাণ্ডে জড়িত বাকি মামলাগুলোর চার্জশিটের কাজ চলছে। সবগুলাই তদন্তাধীন আছে এবং আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আশা করি খুব শীঘ্রই সেগুলো তদন্ত প্রক্রিয়া শেষ হবে। বিদেশে অর্থ পাচার সহ কানাডার বেগমপাড়ার তালিকা পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান দুদক সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদক দায়ের করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে অব্যাহতি দিয়ে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ শেখ নাজমুল আলমের এই রায় দেন। বিশেষ আদালত 4-এ মামলার বিচার চলছিল। 2010 সালের 29 আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম। 8 বছর পর 2018 সালের 6 ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তখনকার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন। রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, এই রায়ের ফলে বিচার বিভাগকে নিয়ে মানুষ আশার আলো দেখবে। আমরা যে বলে আসছি গত 13 বছর ধরে বিচার বিভাগকে কুক্ষিগত করে ফেলা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলা হয়েছে এবং বিচার বিভাগকে যে একটি রাজনৈতিক বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গায় আমি বলবো যে আজকে জনগণের বিজয় হয়েছে, দেশবাসীর বিজয় হয়েছে। দলমত নির্বিশেষে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর করার নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর আগামী 1 সপ্তাহ মোবাইল কোর্টের মাধ্যমে অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। দিন গণনার সাথে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যুর হারও। মাঝে বেশ কিছুদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও এখন তা আবারও উদ্বেগজনক অবস্থায়। এ বাস্তবতার পরও টনক নড়েনি সাধারণ মানুষের। করোনাকে পাশ কাটিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে অবাধ চলাচল। ঢাকা শহরে যেন তার প্রমাণ মেলে বেশি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে হোক মানুষকে আরো বেশি বেশি করে তাদের প্রচার করা, ফোর্স করা, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ইউজ করে। আমরা বলছি যে আরো 1 সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের হয় তাদেরকে আরো মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে। হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। দেশের অন্যান্য জেলার তুলনায় ঢাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব। ঢাকা ডিভিশনে যেভাবে স্প্রেড হচ্ছে, এটা আবার বাইরে ঠিক ওই পরিমাণের স্প্রেড হচ্ছে না। তো কারণ আমরা তো হাসপাতালের কন্ডিশন দেখতেছি, হাসপাতালে কিন্তু পেশেন্ট বেড়ে গেছে। তো তার থেকে মনে হচ্ছে যে এটা আর একটু অ্যাগ্রাভেট করে। গত 15 দিন আগেও 300 রোগী ছিল, গতকাল বোধহয় 600 হয়ে গেছে। রোববার ঢাকা শহরে 37টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু হয়েছে গেল 24 ঘন্টায়। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6416 জনে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16059টি, এর মধ্যে নতুন শনাক্ত 2419 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,49,760। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2183 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শীত শুরু হওয়ার আগে করোনা রোগীদের জন্য হাসপাতালে আইসিইউ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। ঢাকা মহানগরে করোনা রোগীদের জন্য মোট 305টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে মাত্র 83টি। কিন্তু যেখানে 1 নভেম্বর খালি ছিল 142টি শয্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,
রাজধানীতে 19টি করোনা নির্ধারিত হাসপাতালের মধ্যে 7টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। শীতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। তবে শীত শুরু হতে না হতেই বেশ কয়েকদিন থেকে করোনা আক্রান্ত রোগী, আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। আশঙ্কার কথা, রোগী বাড়ার সঙ্গে সঙ্গে করোনা হাসপাতালে আইসিইউ শয্যার ওপর চাপ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত 5% জটিল রোগীর আইসিইউ শয্যার প্রয়োজন। তবে দেশে শুরু থেকেই করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা ছিল অপ্রতুল। ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা 305টি, এর মধ্যে ফাঁকা রয়েছে মাত্র 83টি। অথচ মাসের শুরুতে আইসিইউ ফাঁকা ছিল 142টি। সোমবারে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী কুমিরওয়ালা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ফুলবাড়ী সরকারি কর্মচারী হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। এছাড়া 3টি বেসরকারি হাসপাতালেও আইসিইউ শয্যা খালি নেই। এখনো মানুষ আইসিইউতে যাচ্ছে আসলে বাসায় চেষ্টা করে প্রাথমিক ধাক্কাটা সামলাতে, কিন্তু যাদের বয়স বেশি, যাদের কোমরবিডিটি আছে, তাদের জন্য তখন জটিলতা তৈরি হয়ে যায়। আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন তত কম আপনার জটিলতা হবে, এবং সেটাই আমাদের সবার চেষ্টা করা উচিত। আমাদের সীমিত সংখ্যক আইসিইউ আছে বা ভেন্টিলেটর আছে, সেখান পর্যন্ত যেন যেতে না হয় সেই চেষ্টাটা আমাদের সবার করা উচিত। ঢাকার বাইরে চট্টগ্রাম মহানগরীতে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা মাত্র 39টি, এর মধ্যে ফাঁকা 24টি। আর সারা দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা রয়েছে মাত্র 555টি, এর মধ্যে ফাঁকা 256টি আইসিইউ শয্যা। ব্যাপারটা হয়েছে কি, দ্বিতীয়টা যদি শুরু হয়ে যায়, আমরা আইসিইউ বেড বাড়াতে চেষ্টা করতেছি। আইসিইউ যেটা আইসিইউ বেড রাতারাতি বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত জটিল রোগীদের জন্য আইসিইউ ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। হাসপাতালে শয্যা থাকতে তো হবে না, এখানে আমাদের বিশেষ করে চিকিৎসার জন্য যে সরঞ্জাম, অর্থাৎ পার্টিকুলারলি অক্সিজেন, তারপর হাই ফ্লো নেজাল ক্যানুলা, এইগুলো যেন থাকে এবং পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই যেন থাকে। করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য হাসপাতাল প্রস্তুত করার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা 90% পর্যন্ত কার্যকর বলে দাবি করেছেন ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। সোমবার অক্সফোর্ডের গবেষকরা জানান, তৃতীয় ধাপের ট্রায়ালে এই টিকার 2 ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে 90% এবং অন্যটিতে 62% কার্যকারিতা দেখা যাওয়ায় গড়ে এটির কার্যকারিতা 70% বলে দাবি করেন তারা। এই টিকা কিনতে এরই মধ্যে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এদিকে আগামী মাসেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন টিকা কর্মসূচির প্রধান ডক্টর মনসেস লাউই। এখন পর্যন্ত গোটা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,91,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 13,96,000-এর বেশি মানুষের। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই রাজধানীতে প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। অন্যদিকে বিভাগীয় শহরগুলোয় আলাদা কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মান বন্টনে এসেছে পরিবর্তন। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। কদিন ধরেই আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই বাস্তবতায় 5 ডিসেম্বর 7 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি, যেখানে অংশ নেবে প্রায় 1.5 লাখ পরীক্ষার্থী। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটা কেন্দ্রে যে নর্মাল ধারণ ক্ষমতা ছিল, এবারে তার থেকে মিনিমাম 25% থেকে 30% বেস দিয়ে ধারণ ক্ষমতা ঠিক করা হয়েছে। পরের বছরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করার কথা আমাদের এখন, কিন্তু আগের বছরও পরীক্ষা না নিয়ে পরের বছরটা কি হলো। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোয় কেন্দ্র দিয়ে এবছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে 100 নম্বরের পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, করোনা প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিক অপচয়ের বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কাউন্সিল। লিখিত পরীক্ষা 40, এমসিকিউ 40 এবং এসএসসি এইচএসসি 10 করে 20, এই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাতে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা দেওয়া যায়। সেই কারণে দেশের 8টি শহরে আমরা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বিষয় বিবেচনায় রেখেই প্রস্তুতি নেওয়া হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সজল দাস, নিউজ 24, ঢাকা। সন্দেহ হলেই টেস্ট আর প্রমাণ পেলেই শাস্তি, এই নীতি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে চলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যার প্রমাণ হিসেবে ইতিমধ্যেই 10 জনকে চাকুরিচ্যুত আর সাময়িক বরখাস্ত করা হয়েছে 18 জন পুলিশকে। পুলিশ হেডকোয়ার্টার বলছে, পর্যায়ক্রমে সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রক্রিয়া আনা হবে। বিশ্লেষকরা বলছেন, উদ্যোগ ভালো, কিন্তু নিরপেক্ষ ও নির্মোহভাবে প্রয়োগ করতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। জনগণের বন্ধু ও রক্ষক পুলিশের কিছু বিপদগামী সদস্য মাদক কারবারে জড়িয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছে। মাদক চোরাচালান করতে গিয়ে নিজ বাহিনীর সদস্যের হাতেই ধরা পড়েছেন তারা। এই বাস্তবতায় দীর্ঘদিন ধরেই বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযানের কথা শোনা যাচ্ছিল। সে ধারাবাহিকতায় মাদক সেবন প্রমাণ সাপেক্ষে পুলিশের 10 সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সাময়িক বরখাস্ত হয়েছে আরও 18 জন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেব না। আমার প্রমাণ করতে আমার বাইরের কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ডোপ টেস্টে পজিটিভ হয়েছে, এটাই যথেষ্ট। এই ধরনের কুলাঙ্গার যাতে আমাদের বাহিনীতে থেকে আমাদের বাহিনীর ভালো কাজগুলোকে নষ্ট না করে। ডোপ টেস্টে পজিটিভ আসা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন 7 জন এসআই, 5 জন এএসআই, 5 নায়েক, 50 কনস্টেবল এবং 1 জন ট্রাফিক সার্জেন্ট। পুলিশ হেডকোয়ার্টার বলছে, মাদক সংশ্লিষ্ট হলেই শাস্তি পেতে হবে। বাংলাদেশ পুলিশের কোনো সদস্য যদি মাদকের ব্যবসার সাথে কোনোভাবে জড়িয়ে যান বা মাদকের ব্যবসায় কাউকে সহযোগিতা করেন এবং নিজেরা যদি কখনো মাদক গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে যে কোনো প্রকার সম্পৃক্ততার প্রমাণ পেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেরিতে হলেও পুলিশ বাহিনীর ভেতরে মাদক বিরোধী এমন শুদ্ধি অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বলছেন, বিভাগীয় ব্যবস্থায় যথেষ্ট নয়, প্রয়োজন ফৌজদারি শাস্তি। তার যে অপরাধটা, এটা শুধু বিভাগীয় মামলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ অপরাধটা হচ্ছে ফৌজদারি অপরাধ। পুলিশের ক্ষেত্রে একটা কালচার আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্লু ওয়াল অফ সাইলেন্স। মানে হচ্ছে, একজন সহকর্মী যদি অপরাধ করেন, অন্যরা চুপ করে থাকবেন, তারা নিষ্পক্ষ থাকবেন। এর কারণেই কিন্তু দুর্নীতি ব্যাপকভাবে প্রশ্রয় পায়। মাদক দিয়ে ফাঁসানো, বিক্রি এবং উদ্ধার করা মাদক কম দেখিয়ে টাকা নেওয়ার বিষয়ে পুলিশের আরও 29 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রংপুরে পুলিশের বরখাস্ত এএসআই মনিরুজ্জামানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে রংপুর নগরীর নূরপুর এলাকায় অভিযান চালিয়ে 3195 পিস ইয়াবাসহ ও ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। এছাড়াও 3টি ব্যাংকের চেক, 8000 টাকা ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি জানান, এএসআই মনিরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর থানায় কর্মরত ছিলেন। মাদক সংশ্লিষ্টতার কারণে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএনজি কনফারেন্স সেন্টারে তৈরি কালের কণ্ঠ আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। এই সময় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সার্ভিল্যান্স পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান বক্তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও করণীয় শীর্ষক কালের কণ্ঠ আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বক্তারা জানান, অ্যান্টিবায়োটিকের বাড়তি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এর জন্য এর ব্যবহারে সার্ভিলেন্স পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান তারা। পৃথিবীর কোনো দেশেই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কল্পনাই করা যায় না, কিন্তু আমাদের এখানে সেই বিষয়গুলোর কোনো তোয়াক্কা আসলে করা হয় না। মাত্রার চেয়ে বেশি অথবা কম অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। এই গাইডলাইন ও প্রোটোকল যদি থাকে, এটা আমাদেরকে সাহায্য করবে ওষুধের যৌক্তিক ব্যবহারের নির্দেশ, চিকিৎসকদেরকে আত্মবিশ্বাস দিবে এবং অযৌক্তিক প্রেসক্রিপশন কমাবে। আমরা এইভাবে চললে নাতি নাতনিকে রেখে যাবো এমন একটা পৃথিবীতে যারা সাধারণ ইনফেকশনে মারা যাবে,
অথচ শেলফ ভর্তি অ্যান্টিবায়োটিক থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল ওষুধ ও অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহার বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আনপ্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, ওভার দি কাউন্টার করা যাবে না, এবং যদি কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে অ্যান্টিবায়োটিক্সটা আমি দেখেছি, এটা আপনারা অনেকে বলেছেন যে কোর্স পুরা করে না। এই কোর্স পুরা করাটা খুবই জরুরি আমি মনে করি। যে করোনা সেকেন্ড ওয়েভ বিশ্বজোড়া শুরু হয়েছে, বাংলাদেশেও কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি আলামত, কারণ কিছুটা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালের রোগীও বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন প্রণয়নেরও দাবি তোলা হয় অনুষ্ঠানে। ভ্যাকসিন না হবে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মোহামেডান ক্লাব ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সবুজবাগের শ্মশানে বাদল রায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এই সময় মোহামেডান ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছিল। ক্রীড়াঙ্গন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সময় শ্রদ্ধা নিবেদন করে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর সবুজবাগের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আর এর মধ্যে দিয়ে ঘটে দেশের ক্রীড়াঙ্গনের আরও এক অধ্যায়ের সমাপ্তি। গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়াও তিনি বলেন, করোনাকালে গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতি অত্যন্ত দুঃখজনক। সোমবার জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত চিত্রকর্ম ও আলোকচিত্র গণমাধ্যমের লড়াই শীর্ষক প্রদর্শনী উদ্বোধনের সময় এই কথা বলেন। সংবাদকর্মীদের এই সময়ের সাহসিকতা, সংকট এবং ৩৭ জনের জীবন উৎসর্গ করার বিষয়ে মোট ৮২টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। ২৩ নভেম্বর শুরু হয়, প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। যে সাংবাদিকরা অব্যক্তদের পক্ষে কথা ব্যক্ত করে, যেই সাংবাদিকরা ক্ষমতাহীনকে ক্ষমতাবান করে, যেই সাংবাদিকরা উপেক্ষিতের পক্ষে কথা বলে, তাদের চাকরির আইনি সুরক্ষা এবং তাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢাকা শহরের বৈদ্যুতিক তার আগামী 4 বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার সহ আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সংযুক্ত করা হবে। সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি ক্যাম্পাসে 5 কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি নির্ভরতা কমিয়ে সহনশীল কাঠামোর মাধ্যমে বায়ুশক্তিকে ব্যবহার করে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করার জন্য এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। আরও বক্তব্য রাখেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এখন তো অর্থের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানালেন তার ঘনিষ্ঠ মিত্র ক্রিস্টি। ট্রাম্পের আইনজীবীদের দলকে জাতীয় পর্যায়ের কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন নিউ জার্সির সাবেক এই গভর্নর। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিংকে বাইডেন নির্বাচিত করতে পারেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। আর চূড়ান্ত মার্কিন প্রেসিডেন্ট যেই হোক, তার সাথেই কাজ করার কথা জানিয়েছে রাশিয়া। জানাবো খেলার খবর। কাল মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। আর দিনের আরেক ম্যাচে সন্ধ্যে 6:30টায় ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। প্রথম ম্যাচে চাপ নয়, উপভোগ করতে চায় ক্রিকেটাররা। আরিফুল ইসলামের ম্যাচ প্রিভিউ। 5 দল 24 ম্যাচ প্রস্তুত মিরপুর শেরে বাংলা বঙ্গবন্ধু টি-20 কাপের বল গড়ানোর অপেক্ষায় ক্রিকেটাররা। আর করোনাকালে প্রেসিডেন্টস কাপের পর বিসিবি আরেক ধাপ এগিয়ে যেতে চায় এই টুর্নামেন্ট দিয়ে। দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী, যে শিবিরে আসর শুরুতে যোগ হলো দুশ্চিন্তা। সবার প্রথমে দলে নেয়া মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরিতে, 7 দিন থাকতে হবে বিশ্রামে। টি-20 ফরম্যাট, খেলোয়াড়দের বয়সের গড়, ফিল্ডিং নিয়ে হয়তো কিছুটা হলেও ভাবায়। তবে তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী রাজশাহীকে নিয়ে। 6-7 দিন পরে আরেকটা রিপোর্ট পাবো, বাট আসলে এটা নিয়ে খুব বেশি
চিন্তা করার অপশন নাই, যেহেতু কালকে ম্যাচ। সো যেই টিমই হবে আমাদের ইনশাল্লাহ ওটা নিয়ে আমরা কনফিডেন্ট। ঢাকার অধিনায়ক মুশফিক অবশ্য অন্য কিছুই ভাবছেন। অধিনায়ক হিসেবে ট্রফি খরা এখনো যে কাটেনি, প্রেসিডেন্টস কাপে একই দলে থাকার সুবাদে শান্তর অধিনায়কত্বের খুঁটিনাটি তার অবশ্য জানা। যদিও মুশফিক বলছেন ম্যাচের পরিকল্পনাই আসল। এটাও একটা চ্যালেঞ্জ, যেটা বললেন, স্পেশালি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে টিমকে নাম্বার 1 করা। তো ইনশাল্লাহ সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি প্রস্তুত। আর আমার টিমে যারা আছেন ওরা যদি সাপোর্ট আমাকে ইনশাল্লাহ করে, ডেফিনেটলি ইনশাল্লাহ এই রেজাল্টটা অসম্ভব কিছু না। দিনের আরেক ম্যাচে তামিমের বরিশালের বিপরীতে সাকিব মাহমুদুল্লাহর খুলনা। স্কোয়াডের তুলনায় বরিশাল কিছুটা ব্যাকফুটে থাকলেও তামিমের কাছে দিনের পারফরমেন্সই গুরুত্বপূর্ণ। এদিকে সেরা দল গড়া খুলনা দারুণ শুরুর অপেক্ষায়। সবাই যদি পেন অন পেপারে স্ট্রং হয়ে যদি টুর্নামেন্ট জিতে যেত অথবা ম্যাচ জিতে যেত তাহলে একটা অন্য বিষয় হতো। বাট আই এম শিওর যে প্লেয়ারগুলো আছে আমার, দে অল আর কেপেবল। যত ভালো ক্রিকেটারই হন, দিন শেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। ওই রেপুটেশনটা যারা আমরা বিয়ার করি সেটা সবসময় আমাদের প্রমাণ করার একটা তাগিদ থাকে এবং এটা থাকাটাই স্বাভাবিক। শীতের আগমনীতে ডিও ফ্যাক্টর যা বদলে দিতে পারে ম্যাচের গতি প্রকৃতি। প্রথম ম্যাচেই যা দেখে নিতে চায় ক্রিকেটাররা। আরিফুল ইসলাম, নিউজ 24। ভাকুরতা গ্রাম, যে গ্রামের প্রায় 10,000 মানুষের একমাত্র পেশা গয়না তৈরি। দুল, চুড়ি, হার, সীতা, পায়েল, নূপুর, ব্রেসলেট কি তৈরি হয় না এখানে। কারিগরদের শ্রম আর মেধার সমন্বয়ে প্রায় সব গয়নার আতুর ঘর ভাকুরতা। তাই তো রাজধানীর বুকে নিভৃতে যাপন করে গ্রামটি এখন গয়না গ্রাম নামে পরিচিত। ভাকুরতা গ্রাম নিয়ে শকুন আমিরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কাকুন। আমিনবাজার পার হতেই হাতের বায়ে পড়বে এই ব্রিজটি। এটি অতিক্রম করলেই ভাকুরতা গ্রামের শুরু। পুরো গ্রাম জুড়েই চলে গয়না তৈরির কর্মযজ্ঞ। তাই তো ভাকুরতা বর্তমানে গয়না গ্রাম নামেই পরিচিত। এখানে পা ফেলতেই শোনা যাবে হাতুড়ির ঠুকঠাক সুর। তাল লয় ছন্দে সাথে যোগ দেয় কারিগরদের শ্রম। তৈরি হয় হাজার রকমের নকশার গয়না। আমরা বিশেষ করে এই গলার, কানের, সীতাহার, হাতের চুড়ি এগুলা বানাই। যে সময় যা ডিজাইন আসে সেই ডিজাইনের কাজ করি। কাজ আমি তাতেও শিখেছি, আমার ওস্তাদ আছে, আমার বড় ভাই আছে, তার সাথে কাজ শিখেছি। ওখান থেকে আমি এখানে আসছি, আসে এখানে কাজ শিখা, এখানে কাজ শিখছি, এখানে কাজ করতে। গোল্ড প্লেটের প্রায় সব অলংকারই তৈরি হয় এ গ্রামে। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেইন, পায়েল, নূপুর। ঘর হোক কিংবা দোকান কারখানা, সকাল থেকেই গয়না তৈরির সরঞ্জাম স্বাগত জানায় কারিগরদের। জানা যায় ব্রিটিশ আমল থেকেই এখানকার মানুষ গয়না তৈরিকে বিকল্প পেশা হিসেবে বেছে নেয়। শুরুতেই স্বর্ণের গয়না বেশি তৈরি করলেও ধীরে ধীরে রূপার গয়নার দিকেই ঝোঁকেন তারা। বর্তমানে তামা আর পিতলের গয়নাই বেশি তৈরি করছেন এখানকার কারিগররা। দিন গড়িয়ে সন্ধ্যের পথে তখনও চলতে থাকে কারিগরদের মেধা আর পরিশ্রমের বুনন। এক একটি ধাপ পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হয় এসব গয়না। সুকন্যা আমির, নিউজ 24, ভাকুরতা গ্রাম, সাভার। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।